আগামীকাল আমার বিয়ে, অথচ আমি এখনও বাড়িতে পৌঁছতে পারিনি। আজ আমার অনার্স সেকেন্ড ইয়ারের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে হোস্টেলে গিয়ে গোছগাছ সেরে বেরিয়েছি। এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে। সন্ধ্যা 6টার ট্রেনে রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে আমার। ঘড়িতে এখন সময় 5টা বেজে 30 মিনিট। ট্রেন আসতে এখনও 30 মিনিট বাকি। গত রাতে পরীক্ষার চিন্তায় ঘুম হয়নি মোটেও। মোট কথা, গত 1 সপ্তাহ ধরেই বিয়ে আর পরীক্ষা দুই নিয়েই ঘুম জিনিসটা থেকে দূরত্ব বেড়েছে। ঠিকঠাক ঘুম না হলে দিনের বেলায় জ্বর জ্বর বোধ হয়। আমার ভেতরেও এমন অনুভূতি হচ্ছে। আমি প্ল্যাটফর্মের সিমেন্টের গোল পাটাতনের উপর বসে পড়লাম। আমার পাশে হরেক রকম মানুষ। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ছোটাছুটি করছে, কেউ বা বাদাম পপকর্ন কিনছে। মোবাইলে ভাইব্রেশন হচ্ছে। ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করে হাতে নিয়েই বুঝতে পারলাম বাবা কল করেছে। কল রিসিভ করতেই ভেসে এলো মায়ের গলা। ট্রেনের টিকিট পেয়েছিস মা? বাড়িতে আসতে আসতে কটা বাজবে তোর? আমি বুঝতে পারলাম আমার পৌঁছানো নিয়ে বাড়ির সবাই বেশ উদ্বিগ্ন হয়ে আছে। তাদের টেনশন বুঝতে পেরে আমি স্বাভাবিক গলায় বললাম, 6টার টিকিট কিনেছি। ঠিক সময় মতো ট্রেন এলে রাত 8টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। তুই ফেরার পরে কিন্তু হলুদের অনুষ্ঠান শুরু হবে। রাস্তায় কোথাও দেরি করিস না মা, জলদি চলে আসিস। আমার একটু মেজাজ খারাপ হলো, তবুও প্রকাশ না করে ফোন রাখতে চাইলাম। মা বলল, সাবধানে আসিস। এমনিতেই একটা দুর্ঘটনা ঘটে গেছে বাড়িতে। এখন কোন মুখে তোর শ্বশুরকে এসব বলবো সেটাই বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম, কিসের দুর্ঘটনা? আর দুর্ঘটনার কথা আমার শ্বশুরকেই বা জানাতে হবে কেন? দুর্ঘটনার সাথে তাদের সম্পর্ক কি? মা কণ্ঠে অস্থিরতা ধরে রেখেই বলতে লাগলো, তুই আগে বাড়িতে আয়, তারপর তোকে সবটা জানাবো। বলেই ফোনটা কেটে দিল সে। আমি ফোনটা ব্যাগে রেখে আবার চারপাশটায় দৃষ্টি রাখতে লাগলাম। বারবার ঝিমুনি এসে চোখ দুটোকে বুঝিয়ে দিতে চাইছে। আমি বসে না থেকে উঠে দাঁড়ালাম। দুই রেল লাইনের উত্তর দিকটায় গাছগাছালিতে ভরা জায়গাটায় নির্দিষ্ট দূরত্বে দূরত্বে বেঞ্চ পেতে রাখা হয়েছে। ঝিমুনির ভয়ে বসে না থেকে সেদিকটাতে এগিয়ে গেলাম। কিছুক্ষণ বাদে চিপস, বিস্কুট আর কোমল পানীয়ের তলপিক ঘাড়ে ঝুলিয়ে এক হকার এলো আমার কাছে। বিস্কুট আরসি লাগবো আপা? কয়েকবার জিজ্ঞেস করলো। বয়স 13 কি 14 হবে হকার ছেলেটার। ছেলেটাকে দেখে কেন জানি না মায়া হলো আমার। আমি ওর থেকে একটা কোমল পানীয়ের বোতল নিলাম। তারপর মূল্য পরিশোধের জন্য 50 টাকার নোট দিয়ে বাকি 20 টাকা আর ফেরত নিলাম না। হকার চলে যাবার পর খেয়াল করলাম এক লোক হাতে ছোট একটা কাপড়ের ঝোলা ঝোলাতে ঝোলাতে এদিকটাতেই আসছে। লোকটাকে আসতে দেখে আমি বসে পড়লাম। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন যেন এদিক সেদিক করতে লাগলো। খানিক বাদে আমার পাশে ঘুরলো, বলে উঠল, কিছু মনে করবেন না প্লিজ। আপনাকে দেখে ভালো বংশের মেয়ে বলে মনে হচ্ছিল বলেই অনুরোধটা নিয়ে আপনার কাছে এসেছি। আমার কাছে থাকা একটি জিনিসকে সুরক্ষিত স্থানে রাখা জরুরি। এখানে আমার বেশ বিপদ। আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন তবে আপনার কাছে জিনিসটা রাখতে চাই। এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমি যা রাখবো সেটা বেইমানি কিছু না। আমি কোনো ক্ষতি করব না আপনার। আমার হাতে সময় কম, দ্রুত আপনার ফোন নাম্বারটি আমাকে দিন। আমি সময় মতো যোগাযোগ করে নেব আপনার সাথে। আমি পুরো জমে গিয়েছি। কি বলবো বোধ পাচ্ছি না। তবুও আমতা আমতা করে কণ্ঠ তুলে বললাম, দুঃখিত, আমি পারবো না। আপনি অন্য কাউকে খুঁজে নিন। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলাম। মাথা তুলতেই দেখি লোকটি পাশে নেই। অদ্ভুত ব্যাপার। আমি দ্রুত এদিক ওদিক তাকালাম। এভাবে মুহূর্তেই হাওয়া কি করে হয়ে গেল লোকটা? আজব। লোকটির হাতের সেই ঝোলাটাকে দেখলাম আমার পায়ের কাছে পড়ে আছে। ঝোলাটা ওঠাবো কি ওঠাবো না চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ স্মরণ হলো, লোকটি না আমার ফোন নম্বর চেয়েছিল। ছি, কি কাজ করলাম! তাকে ফোন নম্বরটিও দিলাম না। এখন উপায়? আমার ট্রেন তো এখনই এসে পড়বে। লোকটিকে তার এই ঝোলা কেমনে ফিরিয়ে দিব? অস্থিরতা কাজ করতে শুরু করলো ভেতরে। একবার ভাবলাম, যা নিচে থেকে তুলবই না এই জিনিস। আবার মনে হলো, লোকটা যদি এরপর কোনোভাবে আমার ঠিকানায় পৌঁছে যায় তবে তাকে কী জবাব দেব? অনেক চিন্তা ভাবনা আর মনস্তাত্ত্বিক টানাপোড়েন পেরিয়ে হাত বাড়ালাম ঝোলাটার দিকে।
মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আল্লাহকে ডেকে বলতে লাগলাম, রক্ষা করো সৃষ্টিকর্তা, এর মধ্যে কোনো বোমা টোমা যেন না থাকে। আগামীকাল আমার বিয়ে। আমার বাবা মা আমার অপেক্ষাতে পথ চেয়ে বসে আছে। আমার বর আমাকে ঘিরে স্বপ্ন সাজাচ্ছে। বিয়ের আগেই আমার বরটাকে তুমি বউ ছাড়া করো না আল্লাহ। কি অদ্ভুত, এমন জটিল মুহূর্তে ওই অপরিচিত ভদ্রলোকের কথা মনে পড়ল কেন? অতি টেনশনের মধ্যেও হাসি বেরিয়ে চোয়াল টেনে ধরতে লাগলো। অদ্ভুত ওরে হাসি হাসছি এমন সময় সেই হকার ছেলেটা আমাকে ডাকতে লাগলো। কেন ডাকছে সে? আমি এই প্রশ্নটা জিজ্ঞেস না করে এক দৃষ্টিতে তাকিয়েই আছি। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা ছুটে আসলো আমার দিকে। আমার বেশ কাছে এসে বলতে লাগলো, আপা, আপনার ট্রেন আইসা গেছে। ট্রেন তো এখনই ছাইড়া দিব। আপনি যাবেন না? ঘোর কাটিয়ে তাকিয়ে দেখি ট্রেনের হুইসেল বাজছে। আমি এক দৌড়ে ট্রেনের দিকে ছুটতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দরজা পেয়ে উঠে সিটে বসলাম। বসার পর থেকেই বারবার আমি আশপাশটাই তাকিয়ে লোকগুলোকে খেয়াল করতে লাগলাম, ঝোলাওয়ালা সেই লোকটাকে খুঁজে পাওয়া যায় কি না এই আশায়। কিন্তু না, কোথাও লোকটির দেখা নেই। এভাবে কোথায় চলে গেল অদ্ভুত লোকটা? চিন্তা করতে করতে ঝোলাটাকে আমার সাইড ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে আমি জানালার বাইরে তাকিয়ে আছি। ট্রেন চলছে ঝক ঝকাঝক। আমি জানালার পাশে বসে আছি। মৃদুমন্দ ঠান্ডা বাতাস এসে আমার চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের নির্ঘুমতায় শরীরে যে অস্বস্তির জন্ম হয়েছিল, নিমেষেই সেসব অস্বস্তি কেটে যাচ্ছে মনে হলো। প্রায় 20 মিনিট পর ট্রেন পরের স্টেশনে থামলো। আমি জানালা খুলে মুখ সরিয়ে নড়েচড়ে বসতে যাব, তখনই খেয়াল হলো আমার ব্যাগের চেন খোলা। আমি হন্ততন্ত হয়ে ব্যাগের ভেতরে হাত দিয়ে সেই ঝোলাটাকে খুঁজতে লাগলাম। না, আমার সাইড ব্যাগের কোথাও ঝোলাটি নেই। দুশ্চিন্তার বিন্দু বিন্দু ঘাম জমে আমাকে ভিজিয়ে তুলছে ক্রমাগত। উপায় অন্তর না বুঝে আমি পাশের লোকটিকে জিজ্ঞেস করলাম। আমার ভ্যানিটি ব্যাগের ভেতরে মেটি রঙের ছোট্ট একটা কাপড়ের ঝোলা ছিল। আমার ব্যাগের চেন খুলে ঝোলাটাকে কি কাউকে নিতে দেখেছেন? আমার কথা শুনেই লোকটা ক্ষেপে গেল। বলল, আপনি কি আমাকে চোর মনে করছেন? আপনার এত বড় সাহস কেমনে হলো যে আপনার কি না কি হারিয়েছে সেই কথা আপনি আমাকে জিজ্ঞেস করলেন? আমাকে চেনেন আপনি? আমার চাচাতো ভাইয়ের ছেলে পুলিশের বড় ওসি, আর আপনি কিনা আমাকে চোরের অপবাদ দেন? লোকটা অহেতুক চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আমি বারবার বলার চেষ্টা করছি যে আমি তাকে অপবাদ দিইনি, কেউ ব্যাগটা খুলেছে কিনা জিজ্ঞেস করেছি মাত্র। কিন্তু কে শোনে কার কথা? শেষমেশ আমি তার পাশ থেকে উঠে গিয়ে অন্য একটা সিটে গুটিসুটি হয়ে বসলাম। মনটা ভীষণ রকমের খারাপ হয়ে গেছে। একজন লোক আমাকে বিশ্বাস করে আমার কাছে একটা জিনিস রাখলো, অথচ সেটাকে আমি সুরক্ষিত রাখতে পারলাম না। হারিয়ে ফেললাম। কি জবাব দেব আমি তার কাছে? আমানত রক্ষা করতে না পারার ব্যর্থতা স্বরূপ কত বড় শাস্তি যে অপেক্ষা করছে আমার জন্য তা কে জানে। এসব ভাবছি আর অস্থিরতা বাড়ছে। এমন সময় প্রচণ্ড ঝামটা এসে আমাকে উল্টে নিচে ফেলে দিতে চাইল। আমি সিটটাকে শক্ত করে ধরে নিজেকে নিচে পড়া থেকে আটকে রেখেছি। হঠাৎ তাকিয়ে দেখি সেই ঝোলাওয়ালা লোকটি আমার পাশে দাঁড়িয়ে আছে। মিনমিনে গলায় আমাকে বলছে, আমার ঝোলাটি দিন। আমি ক্ষমা চেয়ে বলতে লাগলাম, আপনার ঝোলাটাকে হারিয়ে ফেলেছি আমি। শুনেই লোকটা ক্ষেপে উঠল আমার উপর। বলল, আমানত খেয়ানতের শাস্তি জানিস? এই ট্রেনেই আজ তোর মৃত্যু লেখা আছে, এবার মর। ঝোলাওয়ালা লোকটা হ্যাচকা টানে আমাকে দরজার সামনে নিয়ে এলো। আমি চিৎকার করে বাচ্চার আকুতি প্রকাশ করতে লাগলাম। এমন সময় কেউ একজন আমাকে এক ধমক দিল বলে কানে এলো। ধীরে ধীরে শান্ত হয়ে চোখ খুলে বুঝতে পারলাম এতক্ষণ ধরে যা দেখছিলাম সেই সবই দুঃস্বপ্ন। বোধ ফিরতেই ব্যাগের চেন খুললাম। ঝোলাটি ঠিকঠাক সেই রকমই পড়ে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অস্থিরতা কাটিয়ে শান্ত হওয়ার চেষ্টা করছি, তখনই সামনে রাজবাড়ি স্টেশনে যাত্রীদের নেমে পড়ার বার্তা জানিয়ে দেওয়া হলো। আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছি আমি। একটু পরই নেমে পড়ব ট্রেন থেকে, কিন্তু ঝোলাটির মালিক এখনও এলো না ভেবে মনটা খারাপ হলো আবারও। নিজেকে বুঝিয়ে বলতে লাগলাম,
লোকটির জিনিস আমি তো আর নিজের জন্য চেয়ে রাখিনি। সে যদি নিজ থেকে চোর করে তার জিনিস রেখে যায়, তবে আমি কি করতে পারি? স্থির করলাম এই উটকো ঝামেলা নিয়ে আর একটুও দুশ্চিন্তা নয়। ট্রেন থেকে নেমে কখনো অটো আবার কখনো রিক্সা নিয়ে ভেঙে ভেঙে বাড়িতে পৌঁছলাম। পৌঁছতে পৌঁছতে ঘড়িতে রাত 9টা বাজলো। বাড়িতে ঢুকেই দেখি বাড়ির সবাই খুব চিন্তা করছে আমার জন্য। যাই হোক, আমাকে কোনো রকম সাজিয়ে হলুদের মঞ্চে বসানোর পরই হলুদের অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টা গড়ালো। সবাই যখন ঘুমানোর জন্য বিছানা খুঁজতে ব্যস্ত, তখন আমার মা আমাকে নিরিবিলি তাদের রুমে ডাকলো। তারপর বলল, একটা অঘটন ঘটে গেছে রে অদিতি। এখন কি করব ভেবে পাচ্ছি না। লজ্জার কথাটা কি করে প্রকাশ করব বুঝতে পারছি না। আমি অভয় দিয়ে বললাম, বলো কি হয়েছে? আমাকে বলতে আবার কিসের লজ্জা? মা জানালো, রিটায়ারমেন্টে যাওয়ার আগে আমার বিয়ের জন্য যে হার, কানের দুল আর হাতের চুড়ি বানিয়ে রেখেছিল বাবা, গত পরশু সেই গয়নার বাক্সটি খুলে দেখে বাক্সে হার নেই, হাতের চুড়ি আর কানের দুল পড়ে আছে শুধু। বাড়ি ভর্তি মেহমান, লজ্জায় কাউকে জিজ্ঞেসও করতে পারিনি। কেবল আমার ছোট ভাই আর বোনকে জিজ্ঞেস করা হলে তারা এ ব্যাপারে কিছুই জানে না বলে দিয়েছে। এদিকে পাত্রপক্ষের কোনো দেনা দরবার না থাকলেও পাত্রের মায়ের কাছে 1.5 ভরি সোনা দিয়ে গড়ানো হারের গল্প নাকি করেছে মা কয়েকবার। হার ছাড়া মেয়ে পাঠালে তারাই কি মনে করবে, এটাই এখন বারবার বলছে মা। আবার এই মুহূর্তে বিয়ের খরচ বাদে পর্যাপ্ত টাকাও বাবার হাতে নেই। এই অবস্থায় তারা কি করবে বুঝতেও পারছে না। সব শুনে আমি বললাম, কি আর করার, চিন্তা করে আর কি হবে? নেকলেস ছাড়াই যাব আমি। আমাকে জিজ্ঞেস করলে বলবো চুরি হয়ে গেছে নেকলেসটি। মা বলে উঠল, এতে তোর বাবা মাকে প্রতারক ভাববেন, তারা ভাববেন ভণ্ডের মতো গল্প করতে পারি শুধু। কি যে লজ্জায় পড়েছি। আচ্ছা অদিতি, এক কাজ করলে কেমন হয়? আগামীকাল একটা সিটি গোল্ডের হার পরিয়ে দেবো তোকে। বিয়ের দিন অত যাচাই বাছাই করতে কে যাবে? পরে ধীরে সুস্থে একটি হার বানিয়ে দেয়া যাবে। তুই কি বলিস? এ কথাই আমি সাই না দিতে পেরে বললাম, এতে তোমাদেরকে প্রতারক বলার চান্স আরও বেশি। এর চেয়ে সত্যটা জানিয়ে দেওয়াটাই ভালো। মিথ্যের ফল ভালো হয় না কখনো। বুঝলাম মা আরও দুশ্চিন্তায় পড়ে গেছে। আত্মীয়দের কারো কাছ থেকে ধারে অথবা জুয়েলারি দোকান থেকে ভাড়ায় 3-4 দিনের জন্য একটা হার নিবে কিনা জিজ্ঞেস করলো। পরক্ষণে আবার নিজেই বলল, চোর যদি হারের পিছু না ছাড়ে, যদি অন্যের হারও চুরি হয়ে যায়, তখন তোর অসুস্থ বাবা পেনশনের টাকা দিয়ে কোনো রকমের সংসার চালায়। ছোট ছেলে মেয়ে দুইটার পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে যদি হার চুরির গচ্চা টানতে হয়। কি করবো রে অদিতি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। তোর বাবার মুখটা ওরা চুপসে গেছে একদম। মায়ের কথাগুলো শুনে মন খারাপ হয়ে গেল আমার। দুশ্চিন্তায় রাতে ঘুম হলো না একদমই। ভাবলাম বরের সাথে যোগাযোগ থাকলে ভালো হতো। এই দুর্ঘটনার কথাটা তাকে অন্তত জানানো যেত। হঠাৎ এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়ে যাওয়ায় বর সম্পর্কে জানারই সময় হয়নি আমার। তার উপর পরীক্ষার চিন্তায় বিভোর ছিলাম গত 1 মাস। বাবা মা বলেছে ছেলে আমেরিকা প্রবাসী, দেখতে সুন্দর, ব্যবহার নাকি ভালো। তাই আর দ্বিতীয়বার না ভেবে বাধ্য মেয়ের মতো বাবা মায়ের পছন্দেই মত দিয়ে দিয়েছি। এদিকে বাবার শরীরটাও ভালো না, এত চাপ হয়তো সে নিতেও পারছে না, এটা ভেবেই আরও মত দিয়েছি। নিজের সাথে সারা রাত বকবক করলাম এসব নিয়ে। শেষ রাতের দিকে মনে পড়ল সেই অদ্ভুতুরে ঝোলাওয়ালা লোকটির কথা। মনে পড়তেই খেয়াল হলো ঝোলাটার মধ্যে কি আছে সেটাই তো দেখা হয়নি। বিছানা থেকে নেমে টেবিলের নিচের পাল্লার তালা খুলে ব্যাগটি বের করলাম। ঝোলা খুলেই আমার চোখ কপালে উঠল। এ তো আমার জন্যে বাবার বানানো সেই হারটি ওই লোকটার কাছে গেল কিভাবে? তার মানে ওই ঝোলাওয়ালা লোকটি এই হার চুরি করেছিল। পরে কোনোভাবে আমাদের দুর্দশার কথা জানতে পেরে বিবেকের অনুশোচনায় হারটি আমার কাছে ওভাবে রেখে গেছে। কি আজব! যাই হোক, মা বাবাকে কারো কাছে ছোট হতে হবে না ভেবে স্বস্তি লাগলো। ভাবলাম সকালে উঠেই মাকে ছোলাওয়ালা চোরের গল্পটা বলবো আর তাদের হাতটি ফিরিয়ে দিব। সকাল থেকে বিয়ে উৎসবী আমেজে সারা বাড়ি মেতে উঠল। বাবা মায়ের মুখে প্রশান্তির হাসি দেখে আমার মনটাও ভালো হয়ে গেল। সারা দিনের বিয়ের চক্কি পুড়িয়ে আমি এখন বসে আছি আমার ফুল শয্যার বিছানায়। বুক ধকধক করছে, ভয় লাগছে প্রচণ্ড।
অপরিচিত একজন মানুষের সামনে কিভাবে কথা বলবো, তার দিকে কিভাবে তাকাবো, এসব ভাবছি আর লজ্জায় লাল হয়ে যাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ রুমে ঢুকছে। আমি ঘোমটাটা সামনে টেনে দিলাম আরেকটু। কিছুক্ষণ বাদে একটি পুরুষ কণ্ঠ আমার পাশে বসে বলতে লাগলো, অদিতি, সেদিন তুমি আমাকে অনেক খুঁজেছ, তাই না? কণ্ঠ শোনা মাত্রই আমি চোখ তুলে উপরে তাকিয়েই বরফ হয়ে গেলাম। এই তো সেই ছোলাওয়ালা লোকটি, যে কিনা আমাদের আলমারি থেকে হার চুরি করে আবার আমারই কাছে রেখে উধাও হয়ে গিয়েছিল। আমার মেজাজ গরম হচ্ছে, রাগে ফুঁসছি আমি। শেষ পর্যন্ত একটা চোরের সাথে বাবা মা আমাকে বিয়ে দিল। আমি এখনই উঠে চলে যাব এখান থেকে, এই চোরের সাথে আর একটি মুহূর্তও না। এই কথাটাই বলতে যাব, তখনই লোকটি বলে উঠল, কি ভাবছ তোমার হার আমি কোথায় পেলাম? সেটাই তো। শোনো, পরশু সন্ধ্যায় তোমার ছোট ভাই হঠাৎ আমাকে ফোন দিয়ে কান্নায় ভেঙে পড়ে। বলে, কয়েকদিন আগে একটা বিপদে পড়ে আমার অনেক টাকার দরকার পড়ে যায় ভাইয়া। উপায় না পেয়ে আলমারি থেকে আপুর জন্য বানানো হারটি জুয়েলারি দোকানে বেচে দেই। কিন্তু আজ বিষয়টি মা বাবার নজরে পড়ার পর থেকে তারা হাত পা ভেঙে বসে পড়েছে। মনে হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়বে। আমার অপরাধের শাস্তি আমাকে দেন, তবুও আপনি কিছু একটা করেন ভাইয়া। কি করব? শেষ পর্যন্ত শালকের সম্মান রাখতে জুয়েলারি দোকান থেকে হারটি কিনে কাপড়ে ঝোলায় ভরে তোমার কাছে ওভাবে ঝোলাটি রেখে আসি আমি। কি ম্যাডাম, নেকলেসের রহস্য এবার বোঝাতে পারলাম তো? শাকিল এ কাজ করেছে শুনে এখন উল্টো লজ্জা লাগছে আমার। আমি বলে উঠলাম, আমার ভাইয়ের অপরাধের জন্য লজ্জিত আমি। শুধু শুধু আমি আপনাকে অপরাধী ভাবছিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি মনে করেছিলাম নেকলেসটি আপনি। বড়লোকটা আমার কথা শেষ করার আগেই আমাকে থামিয়ে বলে উঠল, ঠিকই তো মনে করেছ। আমি যে মহাচোর সেটাও ধীরে ধীরে বুঝতে পারবে তুমি। বড়লোকটা হাসছে আর একটু একটু করে ঝুঁকে পড়ছে আমার দিকে। আমি লজ্জাবতীর মতো লজ্জায় জড়সড় হয়ে যাচ্ছি। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।